কাজ যুক্তি দিয়ে বোঝানো যায় না কিংবা যে কাজ আশ্চর্যজনকভাবে ঘটে যায় তাকেই আমরা বলি ভুতুড়ে কাণ্ড। আবার ভূতরা নিজে যে কাজ করে তাকে তো ভুতুড়ে কাণ্ড বলেই। আমাদের পরিবারে এমনই এক ভুতুড়ে কাণ্ড ঘটেছিল। পরীক্ষা দিয়ে মামার বাড়ি বেড়াতে গেছি। দিদিমা আর মামাদের আদরের সঙ্গে প্রচুর আম, জাম, জামরুল খাচ্ছি, তোফা আনন্দে সময় কাটাচ্ছি। তিন মামা, বড় মামা রেল অফিসে কাজ করতেন, বউ ছেলে মেয়ে নিয়ে শহরের বাসা বাড়িতে থাকতেন, মাসে একবার বাড়িতে আসতেন। তিনি মেজ মামাকে তারই অফিসে চাকরি করে দেবার কথা বলেছিলেন, কিন্তু মেজ মামা রাজি নন। ছেলেবেলা থেকে মেজ মামা একটু ভিন্ন প্রকৃতির, সব ব্যাপারেই বেপরোয়া। তিনি বলেছিলেন, চাকরি বাকরি আমার ধাতে পোষাবে না, আমি স্বাধীন ব্যবসা করব। তা মেজ মামা স্বাধীন ব্যবসাই শুরু করেছিলেন। 5 মাইল দূরের মাছের ভেড়ি থেকে মাছ কিনে গঞ্জের হাটে ব্যাপারীদের কাছে সেই মাছ বিক্রি করতেন। ছোট মামা কিছুই করত না, মামাদের চাষবাসের জমি দেখত আর অবসর সময়ে জাল দিয়ে পাখি ধরত, কাঠি দিয়ে খাঁচা করত আর তাতে পাখিগুলোকে রাখত। তবে বেশি দিন নয়, হঠাৎ একদিন খাঁচা খুলে পাখিগুলোকে উড়িয়ে দিত। আমাদের গল্প অবশ্য মেজ মামাকে নিয়ে, গল্পই বা বলি কেন, একেবারে আমার চোখে দেখা ঘটনা। মেজ মামা ভোরে উঠে সাইকেলে রওনা হয়ে যেতেন, খুব ভোরে। তখন ভালো করে আলোও ফুটতো না, রাস্তাটা অনেকটা পাকা নয়, মানুষের পায়ে চলা সরু একটা রেখা। বেশ কিছুটা যাবার পর ইউনিয়ন বোর্ডের পাকা রাস্তা। একদিন ভোরেই আকাশ মেঘাচ্ছন্ন, থেকে থেকে বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন। বোঝা যাচ্ছে একটু পরেই ঝড় জল শুরু হয়ে যাবে। মেঘের ডাকে আমি ভোর ভোর উঠে পড়েছি। উঠে মেজমামার যাওয়ার তোড়জোড় দেখছি। দিদিমা বললেন, ওরে, এই আবহাওয়ায় আজ নয় নাই বেরোলি, আকাশের অবস্থাও ভালো নয়, এখনই জোর তুফান উঠছে। ঝড়কে দিদিমা তুফান বলতেন। তাহলে বর্ষাকালে বাড়ির বাইরে যাওয়া যায় না মা? আমার কাছে বর্ষাতি আছে, কোনো অসুবিধা হবে না। মেজমামা যখন বের হলেন তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি আরম্ভ হয়েছে, বাতাসও বেশ জোর, দারুণ ঝড় উঠল। চারিদিক অন্ধকার, বাঘের শব্দে কান পাতা দেয়, সেই সঙ্গে তুমুল বর্ষণ। এধারে ওধারে বড় বড় গাছ মড়মড় করে ভেঙে পড়ল, কি বাড়ির চাল উড়ে গেল, বসে পড়ল মাটির দেওয়াল। দিদিমার কথাই ঠিক, তুফানই বটে। আমি জানলার ধারে চুপচাপ বসে প্রকৃতির তাণ্ডব দেখছি। একটু পরেই দিদিমা এসে আমার পাশে বসলেন, বসেই অপেক্ষা করতে লাগলেন। এই দুর্যোগে বাড়ির কুকুর বেরোলো, বাইরে বের হয় না, আর এত করে বারণ করা সত্ত্বেও ছেলেটা রাস্তায় বের হলো। সত্যি চিন্তার কথা, এই ঝড় জলে বর্ষাতি আর মেজমামাকে কতটুকু বাঁচাতে পারবে? হাওয়ার দাপটে সাইকেল চালানোই মুশকিল। সাইকেল থেকে নেমে যে কোনো গাছের তলায় আশ্রয় নেবেন, তাও নিরাপদ নয়। মাথার উপর গাছের ডাল ভেঙে পড়লেই বিপদের আর শেষ থাকবে না। সন্ধে পর্যন্ত এক টানা ঝড় বৃষ্টি চলল। দিদিমা খাওয়া দাওয়া ছেড়ে বিছানা নিলেন। মেজমামার নাম করে অঝরে কান্না। ওরে, আমার কথা শুনলি না কেন? তুই চলে গেলি, আমার কথা শুনলি না কেন রে? মেজমামা ফিরলেন রাত 8টা নাগাদ। সাইকেল নেই, হেঁটেই এসেছেন। হাঁটু পর্যন্ত কাদা, পরনের জামা কাপড় ছিন্ন ভিন্ন, বর্ষাতির খোঁজ নেই। দিদিমা মেজমামাকে জাপটে ধরলেন, কিছুতেই ছাড়বেন না। শুধু কি জাপটে ধরা, তার সঙ্গে ভেউ ভেউ করে কান্না। আয় বাবা, কোথায় ছিলি এতক্ষণ? ছাড়ো দেখি, জাপটা জাপটি ভালো লাগে না, আমি মরছি নিজের জ্বালায়। মেজো মামা, তোমার সাইকেল? বট গাছ চাপা পড়ে খণ্ড বিখণ্ড হয়ে গেছে। বট গাছ চাপা? হ্যাঁ, কাঞ্চনতলার কাছে দারুণ ঝড় উঠল, তারপর বট গাছের ডাল মড়মড় করে ভেঙে পড়লো আমার ওপর। সাইকেল দুবার হয়ে গেল, আমি ছিটকে পড়লাম মাটির ওপর। এই দেখ না। মেজমামা চুল সরিয়ে দেখালেন, মাথার এক জায়গায় রক্ত জমে কালো হয়ে গেছে।
তারপর থেকে মেজমামা কেমন বদলে গেলেন। মাছের ব্যবসা বন্ধ, সারাটি দিন ঘুমিয়ে কাটাতেন, রাত্রে বেরিয়ে যেতেন। কখন ফিরতেন কে জানে। দিদিমা অনেক বলতেন, কিন্তু মেজমামা নির্বিকার। শেষকালে দিদিমার নির্দেশে আমি শুতাম মেজমামার সঙ্গে, অবশ্য আলাদা খাটে। একদিন খুব ভোরে মেজমামার ডাকে ঘুম ভেঙে গেল। এই, এক কাপ চা খাওয়াতে পারিস? ঘরের কোণে স্টোভ ছিল, তাকের ওপর চা, চিনি, কাপ ডিশ। আগে আগে ভোরে বের হবার সময় মেজমামা নিজে চা করে খেতেন। তুমি নিজেই করে নাও না। না না, আমি আগুনের কাছে যেতে পারবো না, আমার ভয় করে। ভয় করে কথাটা মেজমামার মুখে নতুন শুনলাম। মেজমামা চিরকাল দুর্দান্ত প্রকৃতির, দারুণ সাহস। সেই দুর্ঘটনার পর থেকে মেজমামা যেন কুঁকড়ে গেছেন। আরো আশ্চর্যের কাণ্ড, মাথার একদিকে রক্ত জমে থাকাটা একই রকম রয়ে গেল। ওষুধপত্র, মালিশ, কিছুতেই কিছু হলো না। অগত্যা উঠে চা তৈরি করে দিলাম, নিজেও খেলাম এক কাপ। এক রাতে এমন একটা ব্যাপার ঘটলো, তাতে একটু ভয়ই পেয়ে গেলাম। কদিন গুমোট গরম পড়েছে, কিছুতেই ঘুম আসছে না। বিছানায় এপাশ ওপাশ করছি, জানলা দিয়ে ঘরের মধ্যে চাঁদের আলো এসে পড়েছে। কোথাও একটু অন্ধকার নেই। মেজমামার দিকে চোখ ফিরিয়েই চমকে উঠলাম। আমার মামার বাড়ির সবাই বেশ একটু খরবোকায়, মেজমামা আবার মেয়েটে। সেই মেজমামাকে দেখলাম বিরাট চেহারা, দেহ খাটের বাইরে গিয়ে পড়েছে, চোখ দুটো রোগড়ে নিয়ে। আবার দেখলাম একই দৃশ্য। খাট থেকে নেমে পালাবার চেষ্টা করতেই দৃশ্য বদলে গেল। মেজমামা যেন নিজের সাইজে ফিরে এলেন। মনকে বোঝালাম, ঘুম চোখে নিশ্চয়ই ভুল দেখেছি, না হলে এমন ব্যাপার হতে পারে নাকি। একথা কাউকে কোনোদিন বলিনি, জানি কেউ বিশ্বাস করবে না, কিন্তু পরে যা ব্যাপার ঘটলো তাতে আমি রীতিমতো ঘাবড়ে গেলাম। আর একদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি মেজমামা বিছানায় নেই। ভাবলাম প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গেছেন, এখনই ফিরবেন। কিন্তু অনেকক্ষণ কেটে গেল, মেজমামা ফিরলেন না। উঠে পড়লাম, জানলা দিয়ে বাইরে চোখ পড়তেই বুকের রক্ত হয়ে গেল। মেজমামা রোয়াকে বসে আছেন, জানলা থেকে পিছন ফিরে। একটু দূরে গোটা ধুয়ে গাছ পার হয়ে একটা জাম গাছ আছে। ছোট মামা জাল পেতে রেখেছে পাখি ধরবার জন্য। জালের এক জায়গায় ফুটো ছিল, ছোট মামা বোধহয় লক্ষ্য করেনি। সেই ফুটো দিয়ে আটকে থাকা পাখিগুলো ফুরুত ফুরুত করে বেরিয়ে যাচ্ছে। মেজমামা বসে বসেই হাত বাড়ালেন। কি বিরাট হাত! রোয়াক থেকে জাম গাছটা দূরত্ব কমপক্ষে 30 গজ দূরে তো হবেই। হাতটা সোজা গাছের ওপর পড়ে গেল, যেখানে জালের ফুটো সেখানে। মেজমামা আঙুল দিয়ে জালে গিট বেঁধে দিলেন। পাখিদের পালানো বন্ধ। আমি বুকের উপর হাত চেপেও দুপ শব্দ বন্ধ করতে পারলাম না। মনে হলো এখনই অজ্ঞান হয়ে যাব। কোনো মতে কাঁপতে কাঁপতে খাটের উপর শুয়ে পড়লাম। ছোট মামা জালে আটকানো পাখিগুলো নিয়ে খাঁচায় পুড়ছিল। আমি বসে বসে দেখছিলাম। মেজমামা বসেছিলেন, আমি আর চোখে দেখছিলাম উঠানে মেজমামার ছায়া পড়েছে কিনা। দেখে হাঁপ ছেড়ে বাঁচলাম। উঠানের ওপর মেজমামার রীতিমতো ছায়া পড়েছে, আর তার পায়ের আঙুলগুলো একেবারেই স্বাভাবিক। তার মানে রাত্রে নিশ্চয়ই আমি বিদঘুটে স্বপ্ন দেখেছি। আর বাড়ি ফিরেও যে যাব সেও বিপদ আছে। এখানে দিব্যি হেসে খেলে বেড়াচ্ছি, আর ওখানে বাবা রোজ 5 পাতা হাতের লেখা আর 10টা অঙ্ক কষাবে। বেশ কিছুদিন অলৌকিক কিছু চোখে পড়ল না। বুঝতে পারলাম নিজের ভয়ের বিকৃত রূপটাই দেখেছি। মেজমামা যে মাছের ব্যবসা ছেড়ে দিয়েছেন তাতে দিদিমা খুব খুশি। তার দুশ্চিন্তার অবসান হয়েছে। কিন্তু আমি ভাবি মেজমামার চলবে কি করে। একদিন জিজ্ঞাসাই করে ফেললাম, হ্যাঁ গো মেজো মামা, তুমি যে মাছের ব্যবসা ছেড়ে দিলে কি হবে? কেন, তোর অসুবিধাটা কি হচ্ছে? না, অসুবিধে আর কি, আগে তুমি মাঝে মাঝে বড় বড় মাছ আনতে। ও এই কথা, তোকে আজই আমি বড় মাছ খাওয়াচ্ছি। মেজমামা বেরিয়ে গেলেন। ফিরলেন হাতে একটা প্রকাণ্ড রুই মাছ নিয়ে। আমি তো অবাক। হ্যাঁ গো মেজো মামা, এত বড় মাছ তুমি পেলে কোথায়? একজন জেলের সঙ্গে দেখা হয়ে গেল। মাছের ঝুড়ি নিয়ে হাটে যাচ্ছিল।
আমার তো সবই চেনা, বলতেই দিয়ে দিল। দিদিমা ছুটে এসে দেখলেন। আনন্দ তো আর ধরে না, বঁটি নিয়ে এসে মাছ কাটতে বসলেন। আমি কাছেই দাঁড়িয়ে রইলাম। রোজ ছাই রঙা একটা উটকো বিড়াল এ বাড়িতে আসতো খাবারের সন্ধানে। সেদিনও সে বেটা এসে হাজির। বঁটির পাশে আঁশ পড়েছিল। বিড়ালটা এগিয়ে এসে আঁশে মুখ দিয়েই বিকট স্বরে ম্যাও করে উঠল। কেমন যেন অস্বাভাবিক স্বর, কেউ যেন তার গলা টিপে ধরেছে। তারপর ল্যাজটা খাড়া করে সোজা পাঁচিলের ওপর গিয়ে উঠল। দিদিমাও ব্যাপারটা লক্ষ্য করেছিলেন। তিনি বললেন, বিড়ালটার কি হলো বলতো? ওভাবে চেঁচিয়ে উঠলো, গলায় কাটা ফুটলো নাকি? কিন্তু দিদা, আমি স্পষ্ট দেখেছি বিড়ালটা একটা আঁশও মুখে তোলেনি। খাওয়া তো দূরের কথা, কেবল শুকেই ওরকম চিৎকার করে উঠল। সব ব্যাপারটাই কেমন যেন অদ্ভুত মনে হয়েছিল। কিছুদিন পরই ঘটল এক আশ্চর্য ঘটনা। মাঝরাতে বাথরুমে যাবার প্রয়োজনে বাইরে বেরিয়ে দেখি ছোট মামা রোয়াকের এক কোণে দাঁড়িয়ে, একেবারে পাথরের মূর্তির মতো নিষ্পন্দ, নিশ্চল। আমি কাছে যেতেই আঙুল দিয়ে বাগানের দিকে দেখালো। যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল। একটা গাছের ডালে মেজো মামা পা ঝুলিয়ে বসে। মেজো মামা মানে মুখটা মেজো মামার, কিন্তু দেহটা বিরাট। মাথাটা প্রায় গাছের মগ ডালে থেকেছে, পা দুটো মাটির অল্প উপরে। কি খেয়ে খেয়ে বাগানের দিকে চুঁড়ে ফেলছেন। একটা ছিটকে এসে রোয়াকের ওপর পড়তে নিচু হয়ে দেখেই চমকে উঠলাম। রক্ত মাখা হাড়ের টুকরো। সমস্ত শরীর থরথর করে কেঁপে উঠল। মনে হলো এখনই বুঝি অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ব। ছোট মামা আমার অবস্থা বুঝতে পেরে আমার হাতটা শক্ত করে ধরে ঘরের মধ্যে নিয়ে এসেছিল। তারপর দিন 15 কি হয়েছে আমি জানি না। দারুণ জ্বরে আমি প্রায় বেহুঁশ। ছোট মামা বলেছিল শুধু ভয় পেয়েই আমার এই জ্বর। ডাক্তারেরও তাই মত। তবে ওই ঘটনার পরের দিনই নাকি দিদিমার পোষা ছাগলটা নিখোঁজ। খুঁজতে খুঁজতে বাগানের মধ্যে তার ছিন্ন মুন্ডটা পাওয়া গিয়েছিল। চারদিকে রক্তমাখা যেসব হাড়ের টুকরো পাওয়া গেল, সেগুলো যে ছাগলেরই হাড় সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ছোট মামা আর আমি ওই দৃশ্য দেখার পর আমি আগে যা দেখেছি সব দিদিমা ছোট মামাকে বলেছি। ছোট মামা শুনে বলল, কথাটা আগেই তোর বলা উচিত ছিল, তাহলে আরও আগে ব্যবস্থা নিতে পারতাম। বদনপুর এখান থেকে 2.5 মাইল। সেখানকার ভৈরব ওঝা খুবই বিখ্যাত। তার খড়মের আওয়াজে ভূতপ্রেত থরথর করে কাঁপে। তাকে পাওয়া খুবই মুশকিল। লোকের ডাকে প্রায়ই ভিন গায়ে চলে যায়, আর দক্ষিণাও 1 মুঠো টাকা। দিদিমাকে ছোট মামা অনেক কষ্টে রাজি করালো। দিদিমা সব বুঝেও একটু ইতস্তত করলেন। হাজার হোক ছেলে তো। ছোট মামা বোঝালো, বেশ তো, ভৈরব ওঝা এলেই সব বোঝা যাবে। খুব ভোরে ছোট মামা বেরিয়ে পড়ল। বদনপুরে ভৈরবকে যদি না পাওয়া যায় তাহলে অন্য গাঁ থেকে তাকে ধরে আনতে হবে। ছোট মামা যখন বের হলো তখন মেজো মামা বাড়ি ছিলেন না। আধ ঘন্টা পরে কোথা থেকে ফিরে এলেন। চেহারা দেখে মনে হলো অনেক দূর থেকে যেন ছুটতে ছুটতে আসছেন। হাঁটু পর্যন্ত কাদা, সারা দেহ ঘামে ভিজে গেছে। তাড়াতাড়ি আসতে গিয়ে ফতুয়াটা গাছের ডালে লেগে ছিঁড়ে গেছে। দিদিমা রোয়াকে বসে তরকারি করছিলেন, আমি পাশে বসেছিলাম। মেজো মামা সামনে এসে দাঁড়ালেন। লাল চোখ পাকিয়ে দিদিমাকে জিজ্ঞাসা করলেন, মা, ছোনে কোথায় গেছে? ছোনে মানে ছোট কাকার ডাক নাম। আমার বুকের দুপদাপ শব্দ আমি স্পষ্ট শুনতে পেলাম। ভয় হলো অবশ্যই বঁটির ওপর পড়ে না যাই। ও নিজের কি একটা দরকারে গেছে। নিজের দরকারে না ছাই, ভাই তো নয়, যেন শত্রু। আচ্ছা ঠিক আছে, আমিও দেখছি কি করে। ছোট মামা ফিরল বেলা 2:30 নাগাদ, সাইকেল রিক্সায়, সঙ্গে ভৈরব ওঝা। আমি জানলা দিয়ে দেখতে লাগলাম। ভৈরবের পরনে লাল টকটকে কাপড়, গায়ে কোনো জামা নেই, গলায় অনেকগুলো রুদ্রাক্ষের মালা, 2 হাতে রুদ্রাক্ষের তাগা, লাল 2টি চোখ, কপালে সিঁদুরের ফোঁটা, ঝাঁকড়া চুল কাঁধ পর্যন্ত নেমে এসেছে। ভৈরব নেমে ঢুকতে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়ল। বাতাসে কি যেন শুঁকলো। তারপর ছোট মামার দিকে ফিরে বলল, কেউ গৃহবন্ধন করে রেখেছে। গৃহবন্ধন কি? যদি কেউ মন্ত্র করে গৃহবন্ধন করে দেয়
তাতে এই গৃহের মধ্যে কোনো কাজকর্ম করলে তা ফল দেয় না। কে কাজ করবে? যাকে তাড়াতে চায় সেই করবে। কিন্তু তার পক্ষে তো কিছু জানা সম্ভব নয়। প্রেতাত্মার পক্ষে সবকিছুই জানতে পারাই সম্ভব। মানুষের চেয়ে তারা অনেক বেশি শক্তির অধিকারী হয়। তাহলে উপায়? উপায় আছে বই কি। ভৈরব পাশে রাখা ঝোলা থেকে একটা মাটির সরা বের করল, তার উপর 4টে লঙ্কা, এক মুঠো সর্ষে, কতগুলো কুশের ডগা রাখলো। তারপর বাড়ির সামনে রাস্তার ওপরই বসে পড়ে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো। ওং হিং ক্রিং ছট স্বাহা, ওং হিং ক্রিং ফট ছট, ওং হিং ক্রিং ওং। মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে সেই লঙ্কা, সর্ষে আর কুশের ডগা আমাদের বাড়ির দিকে ছুটতে লাগলো। পিছনে নিঃশ্বাসের শব্দ হতে ফিরে দেখি দিদিমা এসে দাঁড়িয়েছেন, তার চোখে জল। ঠিক আছে, এবার বাড়ির মধ্যে চলো। ভৈরবের কাণ্ড কারখানা দেখে ইতিমধ্যেই গাঁয়ের কিছু লোক জড়ো হয়েছিল। উঠানে মাটি দিয়ে বেদি তৈরি করা হলো, তাতে কাঠ, শুকনো ডালপালা দিয়ে আগুন জ্বালানো হলো। ভৈরব সেই অগ্নিকুণ্ড প্রদক্ষিণ করতে করতে মাঝে মাঝে কাঠি দিয়ে ঘি ছিটিয়ে দিতে লাগলো। সঙ্গে সঙ্গে আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠতে লাগলো। 8 ঘন্টা কিচ্ছু হলো না, সব নিস্তব্ধ। শুধু ভৈরবের রুক্ষ গলায় মন্ত্রপাঠের শব্দ শোনা যেতে লাগলো। ওং হিং ক্রিং ছট স্বাহা, ওং হিং ক্রিং ফট ছট, ওং হিং ক্রিং ওং। আমি তখন ভাবতে শুরু করেছি যে সবটাই বুজরুকি। তখন হঠাৎ শোঁ শোঁ করে আওয়াজ হতে লাগলো, ঠিক অনেক দূর থেকে ঝড় এলে যেমন হয়। গাছপালাগুলো ভীষণভাবে দুলতে লাগলো। একটু পরেই গাছপালার পেছন থেকে মেজ মামা এসে হাজির, চোখগুলো লাল, মুখে একটা মুরগি। মেজ মামার মুখ দেখে আমরা ভয়ে শিউরে উঠলাম। মেজ মামা এসে দাঁড়াতে ভৈরবেরও চেহারা বদলে গেল। সে আরো জোরে জোরে মন্ত্র পড়তে শুরু করলো। আগুনে মুঠো মুঠো কি ফেললো, তাতে আগুন আরো দাউ দাউ করে জ্বলে উঠল। মেজ মামা এগোতে পারলেন না, জাম গাছের তলা পর্যন্ত এসে দাঁড়িয়ে পড়লেন। আধ খাওয়া মুরগিটা ছুঁড়ে দিল ভৈরবের মুখে। মুরগিটা এসে পড়লো আগুনের মধ্যে। ছেড়ে দে, আমাকে তাড়াতে পারবি না, ছাড় বলছি, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। সামান্য এক প্রেত হয়ে ভৈরবকে টক্কর। বল, কে তুই? আমি 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 দয়াল বানুজ্জে। না, তুই দয়াল নোস। ঠিক করে বল, তুই কে? দয়াল বানুজ্জে মেজ মামার নাম, ডাকনাম টোনা। বলবো না, বলবো না, কিছুতেই বলবো না। ছেড়ে দে, ছেড়ে দে বলছি। বলবি না? আচ্ছা, দেখি বলিস কিনা। ভৈরব পাশে পড়ে থাকা ঝাঁটাটা তুলে নিয়ে ঘটের ওপর মারতে লাগলো। সঙ্গে সঙ্গে মেজো মামা আর্তনাদ করে উঠলেন। মনে হলো ঝাঁটার প্রত্যেকটা ঘা যেন তারই দেহে পড়ছে। বলছি, বলছি, আর মারিস নি, বলছি। বল। আমি মহিন্দার ডোম। চেনেন মহিন্দার ডোমকে? আমি কখনো দেখিনি, তবে শুনেছি মহিন্দর পুজোতে এখানে ঢাক বাজাতে আসতো। বিষয় সম্পত্তি নিয়ে গন্ডগোল হওয়াতে পিছন দিক থেকে ওকে মাথায় লাঠি দিয়ে আঘাত করায় ও মারা যায়। ঠাকুরান ঠিকই বলেছেন, শিবে আমার মাথায় লাঠি মেরেছিল, আমিও শোধ নিয়েছি। শিবের গোষ্ঠীর ঘাড় মোটকে পোগায় ফেলে দিয়েছি। ওর বংশে বাতিজিতে আর কেউ নেই। তা তুই দোয়ালের দেহে এলি কি করে? সেদিন খুব ঝড় জলের সময় দয়াল সাইকেল চেপে বট গাছের তলা দিয়ে যাচ্ছিল, ওটাই আমার আস্তানা। হঠাৎ দয়ালের মাথার উপর। দয়াল
সাইকেলও চিনে চ্যাপটা। আমি দেখলাম এমন সুযোগ আর পাবো না। অমাবস্যায় বামুনের মরা অনেক বছর দেহহীন হয়ে ঘুরে বেড়াচ্ছি, সুরসুর করে ঢুকে পড়লাম। কিন্তু এ দেহ যে তোকে ছাড়তে হবে। মাথা খারাপ? আমি ছাড়বো না, আমি ছাড়বো না, আমি ছাড়বো না। ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। তবে রে। মহিন্দর যন্ত্রণায় কাতরাতে লাগলো। একটু পরে বলল, চলে গেলাম, চলে গেলাম। ওরে বাবা রে, যাবো যাবো, চলে যাবো। আর মরিস না, আর মরিস না, চলে যাবো। কি করে বুঝবো যে তুই চলে গেছিস? কি করতে হবে বল? ভৈরব এদিক ওদিক দেখলো। উঠানের একপাশে মরচে ধরা একটা বর্গা পড়েছিল। সেই দিকে আঙুল দেখিয়ে ভৈরব বলল, ওটা দাঁতে করে তুলে নিয়ে যেতে হবে। গা থেকে 25 মাইল দূরে চলে যেতে হবে। ঠিক আছে, কাসুন্দিপুরের শ্মশানে আস্তানা বাঁধবো, এদিকে আর আসবো না। যা তবে। লোহার ভারী বর্গাটা মহেন্দর অবলীলাক্রমে দাঁতে করে উঠে নিল। আবার সেই ঝোড়ো হাওয়া, গাছপালার মধ্য দিয়ে সে নক্ষত্র বেগে কোথায় অদৃশ্য হয়ে গেল। এদিকে নজর পড়তে দেখলাম মেজমামার প্রাণহীন দেহটা জাম গাছের তলায় পড়ে আছে। দেহ থেকে বিশ্রী পচা গন্ধ বেরোচ্ছে। ভৈরব বলল, মা, এখনই দেহটা সৎকারের ব্যবস্থা করুন। অনেক দিনের বাসি মরা। দুম করে একটা শব্দ। দিদিমা অজ্ঞান হয়ে রোয়াকের উপর ঢলে পড়লেন। এসব অনেক দিনের কথা। দিদিমা কবে মারা গেছেন। মামারাও কেউ বেঁচে নেই। মামাতো ভাই বোনেরা কে কোথায় ছিটকে পড়েছে খবর রাখি না। আমারও বেশ বয়স হয়েছে। খুব ঝড় জল শুরু হলে সব ঘটনাটা চোখের সামনে ভেসে ওঠে। মাঝে মাঝে মনে হয় সত্যি এসব অবিশ্বাস্য ব্যাপার ঘটেছিল, কিন্তু চোখের সামনে দেখা সব কিছু অস্বীকার করি কি করে।